আয়নার ভেতর কি শুধু প্রতিচ্ছবি থাকে নাকি লুকিয়ে থাকে এমন কিছু যা জানলে হয়তো আমরা কখনোই আয়না দেখতে চাইব না। লোকমুখে শোনা যায় রাতের নির্জনতায় আয়না নাকি অন্য জগতের দরজা হিসেবে খুলে যায়। তখন যদি কেউ ভুল করেও আয়না দেখে, নিজের বদলে সে হয়তো অন্য কিছু দেখে ফেলতে পারে। তাই সাবধান। এমনই ভয়ঙ্কর আয়নার বিষয়ে ইন্দোনেশিয়ার সত্য ভৌতিক ঘটনা নিয়ে জানাবো আপনাদেরকে, যে আয়নার কারণে পুরো পরিবার হয়ে গিয়েছিল ধ্বংস। আয়নার ভেতরে বসবাস করত এক ভয়ঙ্কর শয়তান জিন, যে কিনা পণ করেছিল এই পরিবারের 7 প্রজন্মকে সে ধ্বংস করে দেবে। তারপর কি হলো, ঘটনায় রয়েছে অনেক সাসপেন্স আর ভরপুর টুইস্ট। তা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আজকের এই সত্য ঘটনা কিন্তু অবশ্যই আপনাদেরকে ভয় পেতে বাধ্য করবে বন্ধুরা। তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়। ঘটনার শুরুতেই আমরা একটা রেস্টুরেন্টে একটা মহিলাকে দেখতে পারি, যার নাম সুদার্সি। সে হলো এই রেস্টুরেন্টেরই মালিক। তার রেস্টুরেন্টে সব সময় মানুষের ভিড় থাকে। তাকে দেখেও খুবই খুশি লাগছিল সেদিন। তার পাশে তার হাজব্যান্ডকেও আমরা দেখতে পাই, যার নাম তারিয়াদি। দেখে বোঝাই যাচ্ছিল তারা খুবই সুখী দম্পতি। কিন্তু এসব কতদিনের। সেদিন রাতে সুদার্সি খাবার তৈরি করছিল আর তার হাজব্যান্ডের সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ করে তার পাশে সে একটা কাক দেখতে পারে, যা দেখার পর তার নিজের শরীরের উপর তার কোনো কন্ট্রোলই ছিল না। হাতে থাকা ছুরিটা নিয়ে সে এগিয়ে যাচ্ছিল তার হাজব্যান্ডের দিকে। ঠিক তখনই সে বুঝতে পারে এটা একটা তার ভীষণ ছিল। তখন সে দৌড়ে চলে যায় পাশের রুমে। দেয়ালে ছিল একটা বড় প্রাচীন আয়না। ওটার সামনে গিয়ে সে অদ্ভুত ভাবে দাঁড়িয়েছিল। তার হাজব্যান্ড তাকে এই অবস্থায় দেখতে পেয়ে তার কাছে গিয়ে ডাকতে থাকে তাকে, কিন্তু কোনো সাড়াই দিচ্ছিল না সুদার্সি। তার হাজব্যান্ড যখন তার স্ত্রীর গায়ে হাত দেয়, তখনই সুদার্সি সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়, কিন্তু আবারও জেগে ওঠে ভিন্ন রকম হয়ে। অদ্ভুত অঙ্গভঙ্গিতে সে ভয়ঙ্কর লাগছিল, যেন তার ভেতর কিছু একটা ভর করেছে। সেটা উল্টো হয়ে বসে পড়েছিল আর বলছিল সুদার্সিকে আর বাঁচাতে পারবে না কেউ। এটা বলে সে খুবই ভয়ঙ্কর ভাবে হাসছিল। এই কাণ্ড দেখে তার ইয়াদি এতটাই ভয় পায় যে অবস্থা খারাপ হয়ে যায়। ঘটনা চলে যায় ঠিক 2 বছর পরে। আমরা একটা ডাক্তারকে দেখতে পাই, যার নাম রনি। তার পেছনে আমরা একটা লোককেও দেখতে পাই। বন্ধুরা, এটা হচ্ছে তার ইয়াদি, যাকে 2 বছর পর চিকিৎসা করে বাড়িতে ফেরত নিয়ে যাচ্ছে রনি ডাক্তার। আসলে তারিয়াদির ওয়াইফ সুদার্সির অবস্থা দেখে সেদিন সে ঠিক থাকতে পারেনি, পাগল হয়ে গিয়েছিল। সব সময় অদ্ভুত আচরণ করত। এতদিন সে চিকিৎসাধীন ছিল। তারিয়াদির 2টা মেয়ে আছে, মায়া আর ওলেন। এতদিন পরে বাড়িতে তাদের বাবা ফিরছে এটা জেনে তারা খুবই খুশি ছিল। তাদের বাবাকে আসতে দেখেই তারা 2জন তাদের বাবার কাছে গিয়ে আদর খায়। তারিয়াদি এতদিন পর নিজের বাচ্চাদের দেখে খুবই খুশি ছিল। সেখানে রনি ডাক্তার মায়াকে বলছিল, এখন তোমার বাবার মানসিক ব্যাপারটা অনেক ভালো, তবে যেন সেটা আরো ভালো হয় সেটা দেখাশোনার দায়িত্ব কিন্তু তোমার, খেয়াল রাখতে হবে। সাথে রনি ডাক্তার এটাও বলে তাকে যে বিষয়ের ফলে তোমার বাবার এমন হয়েছিল এটা তাকে কোনোভাবেই আর মনে করানো যাবে না। এখান থেকে আমরা এটাও জানতে পারি যে মায়ার মা মানে সুদার্সি খুবই অসুস্থ। আমরা যে ঘটনাটা দেখেছিলাম সে ঘটনার পর থেকেই সে বিছানা থেকে উঠতে পারে না। এটা শুনে রনি ডাক্তার সুদার্সিকে দেখতে যাবে ঠিক করে, কিন্তু তখনই তার ওয়াইফের কল আসে। তাই সে আর ভেতরে ঢুকতে পারে না সেদিন, সেখান থেকেই চলে যায়। রাতে যখন বাবা মেয়েরা বসে খাবার খাচ্ছিল, তারিয়াদি তাদের মায়ের অর্থাৎ সুদার্সির কথা জিজ্ঞেস করলে মায়া বলে, মা তো অনেক অসুস্থ, আমাদের সাথে উঠে খেতে পারবে না। কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পারি তারিয়াদি গান বাজিয়ে তার বউ সুদার্সির সাথে কাপল ডান্স করছে। গানের শব্দ পেয়ে মেয়ে মায়া উঠে সেটা দেখতে গেলে সে দেখতে পায় তার বাবা একা একাই কাপল ডান্স করছে, যেখানে কেউ নেই। পাশেই তার মা মরার মতো পড়েছিল। এটা দেখে মেয়ে হিসেবে বাবার জন্য খুবই কষ্ট লাগে মায়ার। সে যখন তার রুমের দিকেই যাচ্ছিল, তখন সে জানালা ভাঙার একটা শব্দ পায়। সে গিয়ে দেখে একটা কাক জানালা ভেঙে ফেলেছে, আর বাহিরে দেখা যাচ্ছে তার বাবা তারিয়াদিকে, যে অদ্ভুত ভাবে দাঁড়িয়েছিল। বাহিরে গিয়ে তার বাবাকে সে ডাক দেয়। তার বাবা তার দিকে তাকাই ঠিকই, কিন্তু একটা অদ্ভুত হাসি দিয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করে, আর সামনে থাকা একটা লোহার রডে নিজের মাথাটা ঢুকিয়ে দেয়, আর খুব বিশ্রী ভাবে তারিয়াদির মৃত্যু হয়। পরের দিন তার দাফন কাফন শেষ হওয়ার পর বাড়িতে 3জন লোক আসে।
যাদের মধ্যে এটা হচ্ছে মায়ার খালা সুমার্নি আর তার দুই মামা সুজিপ্ত আর বাবাং। আসলে তারা এসেছিল মায়া আর ওলেন দুই বোনকে তাদের কাছে নিয়ে এই বাড়িটা বিক্রি করার জন্য আর তাদের মধ্যে টাকা ভাগাভাগি করে নেওয়ার জন্য। কেননা তার ইয়াদি মানে তাদের বাবা এখন আর বেঁচে নেই আর মা সুদার্সি বেঁচে থেকেও মরার মতো। সুমার্নি সুদার্সিকে দেখতে যায়, তার অনেক খারাপ লাগছিল তার বোনের অবস্থা দেখে। তখন সেখানে মায়া আসে আর তার খালাকে বলে, আমার এখন মাকে পরিষ্কার করে নতুন কাপড় পরাতে হবে। কিন্তু এটা শুনে সুমার্নি সুদার্সির কানে কানে কি যেন বিড়বিড় করে বলছিল আর যাওয়ার আগে সে অদ্ভুত ভাবে রুমে থাকা আয়নাটার দিকে দেখছিল। যাওয়ার পর মায়া তার কাপড় পাল্টিয়ে দিচ্ছিল, শরীর মুছে দিচ্ছিল। তখনই তার ছোট বোন ওলেন সেখানে আসে আর তার মায়ের অবস্থা দেখে সে একটু ইমোশনাল হয়ে যায়। আসলে তারা দুই বোন তাদের মাকে অনেক ভালোবাসে, তারা চায় তাদের মা আবারও ভালো হয়ে যাক, কিন্তু হয় না। মায়া বাহিরে গিয়ে তার মামা খালাদের সাথে কথা বলে, কেন তারা এখানে এসেছে উদ্দেশ্যটা মায়া বুঝতে পেরেছিল। তাই সে বলে সে বাড়ি বিক্রির বিষয়ে এখন কিছুই বলতে চাচ্ছে না, তার মা ঠিক হলে তারপর সিদ্ধান্ত নেবে। তার মামা সেখানে তাকে বলছিল, আরে বুঝছো না কেন, এই বাড়ি বিক্রি করলে তোমার মাকে তো আমরা ভালো করে চিকিৎসা করাতে পারবো। মায়া বিষয়টা পাত্তা দেয় না, তারা সেখান থেকে চলে যায়। যেতে যেতে বাবান সুমার্নিকে বলছিল সুদার্সির কি অবস্থা এখন। সুমার্নি বলে তার অবস্থা একদমই ভালো না, কিন্তু আমরা দেখতে পারি সুমার্নি সুদার্সির কিছু চুল নিয়ে আসে, এতে বোঝাই যাচ্ছিল সে কিছু একটা করবে সুদার্সির উপর। রাতে আমরা দুই বোনকে দেখতে পাই যারা খুবই অসহায় ছিল। পৃথিবীতে বাবা মা না থাকলে কতটা অসহায় হয় মানুষ, তারই একটা ঝলক এখানে দেখানো হয়েছে। দুই বোন কেঁদে কেঁদে আল্লাহর কাছে তাদের মা বাবার জন্য দোয়া চায়। সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, রাতে বিদ্যুৎ চলে যায়, ঘর একদম ঘুটঘুটে অন্ধকার। মায়া একটা মোমবাতি জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু বিদ্যুৎ চমকানোর আলোতে আমরা তার পেছনে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যেখানে তো তার মা কয়েক বছর ধরে উঠতেই পারছে না। সে যখন মোম জ্বালিয়ে তার ঘরে আসে, সে দেখতে পায় তার খাটের এক কোণে একটা কাক বসে আছে। সেটাকে সে তাড়ানোর জন্য চেষ্টা করলে তখনই তার সামনে তার বাবার ভয়ঙ্কর একটা অভয়ব সে দেখতে পায়। মাথার ভেতর রড ঢোকার বড় একটা ছিদ্র, আশেপাশে প্রচুর কাক আর ভয়ানক হাসি। এগুলো দেখে তার ঘুম ভেঙে যায়, মানে এটা একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। সকালে আমরা দেখতে পারি মায়া কিছু লোক তাদের স্টোর রুমে নিয়ে এসেছে। আসলে স্টোর রুমে যে জিনিসগুলো আছে সেগুলো সে বেচে দিতে চাইছে, যেন দুই বোন কিছুদিন খেয়ে পরে বেঁচে থাকতে পারে, কারণ তাদের খাওয়ার মতো কিছুই ছিল না। কে তাদের খাবার এনে দেবে? সে চেষ্টা করছিল জিনিসপত্রগুলো যেন একটু ভালো দামে সে বিক্রি করতে পারে, কিন্তু সেই লোকটি খুব অল্প টাকা দিতে চায়। না নিয়েও পারা যায় না, বেঁচে তো থাকতে হবে, সে রাজি হয়ে যায়। কিন্তু সেই লোক সেখানে একটা ঢেঁকি দেখতে পায় আর সেটা নেওয়ার জন্য সে অনেক অস্থির হয়ে পড়ে, বলতে থাকে এটার জন্য সে নাকি যে কোনো দাম দিতে প্রস্তুত। কিন্তু মায়া এটা বিক্রি করতে চায় না, কেননা এটা তাদের বংশের একটা ঐতিহ্যবাহী জিনিস, এটা দিয়ে তার নানাও কাজ করে গিয়েছে, এটা সে বিক্রি করবে না। সেদিন যখন সে আবার তার মায়ের কাপড় পাল্টাতে যায়, পিঠের উপর থেকে কাপড় সরাতেই সে চমকে যায়, কেননা সে দেখতে পারে তার মায়ের পিঠ পুরোপুরি পচে যাচ্ছে, সেখানে অনেকগুলো পোকা জন্ম নিয়েছে যা পেট খাচ্ছিল। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর ডাক্তার রনিকে সে কল করে। ডাক্তার রনি সেখানে দ্রুত চলে আসে। ছোট মেয়ে ওলেন এটা দেখে খুবই খুশি হয়, কেননা এই ডাক্তার তাদের আঙ্কেল হয়, মানে তাদের বাবার ভাই। ডাক্তার রনি যখন সুদার্সিকে দেখার জন্য তার রুমে ঢুকতে যাবে, তখনই ঘরের ভেতরে থাকা আয়নাটা সে দেখে আর খুবই টেনশনে পড়ে যায়। সে আর ঘরে ঢুকতে চায় না, মায়াকে নিয়ে সে বাহিরে চলে আসে। কিন্তু তারা ঘরের সামনে থেকে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছিলাম সুদার্সির চোখ অদ্ভুত ভাবে খুলে যায়। ডাক্তার রনি মায়াকে বলছিল যত দ্রুত সম্ভব এই আয়নাটা ঘর থেকে সরানোর ব্যবস্থা করো, কেননা তোমার বাবার মৃত্যু এই আয়নার সাথেই জড়িত। এখন এটা শুনে তো মায়া অনেক অবাক হয়ে যায়। রনি ডাক্তার এটাও বলে যে তোমার নানার 3টা বউ ছিল, 2জন স্ত্রী খুব রহস্যজনক ভাবে মারা গিয়েছিল, কিন্তু অবাক করা বিষয় হলো তাদের গোপনে কবর দেওয়া হয়েছিল। সেই কবরগুলো আমি ছোটবেলায় দেখেছিলাম, তোমার নানা আমাকে দেখিয়েছিল। আসলে বন্ধুরা, ছোট সময় ডাক্তার রনি মায়ার নানার সাথেই সময় পার করত, আর যখন পার করত তখন সে এই আয়নাটা মায়ার নানার কাছেই দেখেছিল, যেটার ভেতরে সে দেখেছিল ভয়ঙ্কর কিছু।
কিছু। আর অনেকে মনে করে মায়ার নানাই সেই ভয়ঙ্কর জিনিসটাকে এই আয়নার ভেতরে এনেছিল। তাই রনি ডাক্তার মায়াকে বলছিল এই আয়না তুমি বাড়ি থেকে সরিয়ে দাও, এটা অভিশপ্ত। এই আয়না আর তার মায়ের এই অবস্থার বিষয়ে আরো ডিটেলস কিছু বলতে যাওয়ার আগেই রনি ডাক্তারের কাছে তার বউয়ের কল আসে। তাই সে আর বেশি কিছু বলতে পারে না, সে চলে যায়। মায়া যখন তার মায়ের রুমে আবারও যায়, দরজা খুলতে গিয়ে সে দেখতে পারে আয়নাতে একটা ভয়ঙ্কর জিন তার মায়ের পিঠ চেটে খাচ্ছে। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়, দরজা লাগিয়ে দেয়। আর সেই অবস্থায় আঙ্কেল রনিকে সে ফোন দেয়, কিন্তু রনি আঙ্কেল ফোন তুলছিল না। এদিকে সে দেখতে পায় তার ছোট বোন তার মায়ের ঘরে যাচ্ছিল। সে দৌড়ে গিয়ে তার বোনকে আটকায়, সেখানে না যাওয়ার জন্য বলে, কিন্তু তার ছোট বোন জেদি তার কথা শোনে না, চলে যায় তার মায়ের রুমে। পেছনে পেছনে সেও ভয়ে ভয়ে যায়, কিন্তু গিয়ে সে চমকে যায়, কেননা তার মা তার ছোট বোনকে আদর করছিল, হাতে ইশারাও করছিল, মানে একদম ঠিক হয়ে গিয়েছে। এমন সময় যখন সে আবার তার মায়ের কাপড় পাল্টাতে যায়, ভয়ে ভয়ে সে কাপড়টা সরায়, কিন্তু কি আজব বিষয়, তার মায়ের পিঠে তো কোনো সমস্যাই ছিল না, কিন্তু সমস্যা না থাকলেও তার মায়ের মুখে একটা অদ্ভুত হাসি ছিল। এদিকে আমরা গাড়িতে ডাক্তার রনিকে দেখতে পাই, যে এই আয়নার বিষয়ে কার সাথে জানি কথা বলছিল। ঠিক তখনই তার স্ত্রীর একটা কল আসে। সেটা রিসিভ করতেই সে বুঝতে পারে এটা তার বউ নয়। ওপাশ থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ আসছিল, যেটা কিনা সেই ভয়ঙ্কর জিনের। যেটা শোনার পর সে অদ্ভুত ভ্রমে চলে যায়। সে কিছু না ভেবেই সামনে থাকা একটা রেল লাইনের উপর চলে যায়, অদ্ভুত ভাবে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই ট্রেন ছুটে এসে তাকে একদম শেষ করে দেয়। আর এদিকে আমরা দেখতে পারি সুদর্শে একদমই ঠিক হয়ে গিয়েছে, সে দাঁড়াতে পারছে। এখন মায়াকে সে একটা সবুজ রঙের কাপড় দিতে বললে সেটা সুদর্শে পরে। তারা দুই বোন প্রচন্ড খুশি হয়ে যায় তাদের মাকে আবার ঠিকভাবে দেখতে পেয়ে। তবে সুদর্শী সেই আয়নাটার সামনে গিয়ে দাঁড়ায়, তার মুখে একটা রহস্যময় হাসি দিয়ে, যেটা দেখে চিন্তা হচ্ছিল মায়ার। রাতে যখন মায়া ঘুমাচ্ছিল তখন তার কানে শব্দ আসে, কেউ যেন ঢেকিতে কাজ করছে। তার পাশের বেড থেকে তার ছোট বোনটাও গায়েব। সে ঘরের বাইরে বের হয়ে দেখতে পারে সামনে কেউ একজন সাদা কাপড় নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভয়ে ভয়ে গিয়ে সেই কাপড়টা সরাতেই দেখতে পারে এটা তার বোন হলেন। হেসে দিয়ে তার বোন তাকে বলছিল আমি আমার মায়ের সাথে খেলা করছি। এটা বলে সে দৌড়ে তার মায়ের রুমে চলে যায়। মায়াও ধীরে ধীরে সেই ঘরে গিয়ে ঢোকে, দেখতে পায় আসলেই তার মা তার বোনের সাথে খেলছে। তার মা অদ্ভুত ভাবে তার কাছে তার রনি আঙ্কেলের কথা জিজ্ঞেস করছিল, তোমার রনি আঙ্কেল কেমন আছে? ঠিক অমনি মায়ের কাছে তার রনি আঙ্কেলের বউয়ের কল আসে, আর সেখান থেকে বলা হয় কিছুক্ষণ আগেই রনি মারা গিয়েছে। আর রনির বউ তাদেরকেই দোষারোপ করছিল যে তোমার পরিবারের জন্যই সে মারা গিয়েছে, এসবের জন্য তোমরাই দায়ী। এখন এটা শুনে তো মাথায় আসমান ভেঙে পড়ে মায়ার, কেননা কোনো কথা বলে সাহস দেওয়ার মতো আর কেউ রইল না। এই খবরটা শুনতে পায় মায়ার মামা খালারাও, তারাও খুব ভয়ে ছিল খবরটা শুনে, কেননা কয়েকদিনের মাঝে দুই ভাইয়ের মৃত্যু হয়ে গেল, মানে তারিয়াদি আর তার ভাই রনি। এসব কথা বলতে বলতে তাদের গাড়িটাও একটুর জন্য অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে যায়। তারা খুবই ভয় পেয়ে যায়। সেদিন রাতে আমরা দেখতে পাচ্ছিলাম তারা দুই ভাই মিলে মায়াদের বাড়ির উঠোনে এসেছে আর কিছু একটা পুঁতে দিচ্ছে সেখানে। তারা কিছু ভয়ঙ্কর শব্দ শুনতে পায় তখন, আর সেখান থেকে পালিয়ে যায়। এখন এটা তারা কেন করছে বন্ধুরা? আসলে বন্ধুরা তারা জেনে গিয়েছিল তারিয়াদি আর রনির মৃত্যু যেভাবে হয়েছে তাদেরও হবে, তারা বাঁচতে পারবে না। এ কারণে সুমার্নি সুদার্সির চুল দিয়ে কবিরাজি করা তাবিজ এখানে পুঁততে এসেছিল, যেন সেই জিন থেকে তারা রক্ষা পায়। বন্ধুরা তাদের এই ঘটনার সাথে সম্পর্ক কি তা আমরা একটু পরেই জানতে পারবো। রাতে দেখতে পাই সুজিপ্ত তার বোনের সাথে বাড়িতে কথা বলছিল। ঠিক তখনই তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। অদ্ভুত হাসির আওয়াজ আসছিল চারপাশ থেকে। সে খুবই ভয় পাচ্ছিল। তখনই একটা ড্রয়ারের নিচ থেকে সেই ভয়ঙ্কর জিনের হাত বের হয়ে তার পা ধরে ফেলে। সেটা থেকে বাঁচতে তার হাতে থাকা ছুরিটা দিয়ে সে জিনের হাত কেটে দেয়, কিন্তু এ কি, সে তো তার নিজের পা কেটে ফেলেছে জিনের হাত ভেবে। এটা দেখে সে আর ঠিক থাকতে পারে না, নিচে পড়ে যায়। ঠিক তখনই সেটার ভেতর থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর জিন আর টানতে টানতে তাকে ভেতরে নিয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পারি সেই আয়নার উপর একটা কাপড় দিয়ে রেখেছে মায়া। তখনই তার কাছে তার খালা সোমার্নির কল আসে। কল রিসিভ করার আগে সে দেখতে পায় তার ছোট বোন তার মাকে খাবারের বদলে পোকা খাওয়াচ্ছে। এখন এটা দেখে সে রেগে যায় আর তার বোনকে অনেক বকা দেয়। এতে অনেক মন খারাপ করে ছোট্ট বোন, অথচ
একটু পরেই সে আবার দেখতে পারে সেগুলো কোনো পোকা ছিল না, সেগুলো খাবারই ছিল। তখন আবার সে তার বোনের কাছে মাপ চায়। সেদিন রাতে শোয়ার সময় আবারও তার খাটের পাশে সে একটা কাককে দেখতে পায়। তার বালিশের নিচ থেকে আসছিল একটা আষ্টে গন্ধ। বালিশ সরানোর পর সেখানে সে দেখতে পারে একটা পচা গলা কাক পড়ে আছে। এটা দেখে তার বমি আসতে শুরু করে। সে দৌড়ে গিয়ে বমি করা শুরু করে, কিন্তু এ কি, তার মুখ ভর্তি ছিল রক্ত। সে ভয় পেয়ে যায় আর ভালো করে মুখ ধোয়ার চেষ্টা করে, কিন্তু যাচ্ছিল না। পরক্ষণেই আবার সে দেখতে পারে তার মুখে কিছুই ছিল না। সে যখন তার ঘরে ফিরছিল ঠিক আবারও সে শুনতে পায় কোনো এক কাক আবারও জানালা ভেঙে ঢুকেছে। এবার জানালা দিয়ে সে দেখতে পায় তার বোনকে, যে বাড়ির বাইরে যে একটা কুয়া ছিল সেটার ভেতরে যেতে চাইছিল। কূপের ভেতরে ঝাঁপ দেবে, ঠিক তখনই মায়া সেখানে গিয়ে তাকে বাঁচায়। আসলে বন্ধুরা, সেই কুয়ার ভেতরে তার মা ছিল। আসলে তো মা না, এটা ছিল শয়তান। ছোট্ট মেয়েটাকে ডেকে নিয়ে যেতে চাইছিল তার কাছে। মায়া তার বোনকে শুয়ে দেয় আর তার মায়ের ঘরের দরজা খুলে সে দেখতে পায় আয়নার মধ্যে তার মা নিজের মাথার চুল নিজেই কাটছে। সে তার মায়ের দিকে তাকাতেই দেখতে পারে তার মা তো শুয়ে আছে, তাহলে আয়নাতে এমন দেখাচ্ছে কেন? সে বুঝতে পারে এই আয়নাই সব নষ্টের মূল। সে আয়নাটা সেখান থেকে খুলে বাহিরে নিয়ে যাচ্ছিল। তখন আমরা উপরের দেয়ালে সে আয়নার ভেতরে থাকা ভয়ঙ্কর জিনকেও দেখতে পারি। সেই আয়নাকে বাহিরে নিয়ে মায়া অনেক চেষ্টা করে ভাঙতে, কিন্তু কোনো লাভ হয় না, ভাঙতে পারে না। সে দুর্বল হয়ে ঘরে চলে যায়। কিন্তু আজব বিষয় হচ্ছে, পরের দিন সকালে ঠিক সেখানেই একই জায়গাতে আয়নাটা ছিল, যেটা দেখে অবাক হয়ে যায় মায়া। তার মাকে সে জিজ্ঞেস করে আজ কোন কাপড় পরবে। তার মা শুধু বলছিল সবুজ কাপড়। সে আবারও সবুজ কাপড় নিয়ে যায় পরিয়ে দিতে। কাপড় পাল্টানোর সময় পিঠ দেখে তার মাথা আরো নষ্ট হয়ে যায়, কেননা পুরো পিঠ পচে সবুজ রং ধারণ করে ফেলেছিল, শ্যাওলার মতো। এটা দেখে সে ভয় পেয়ে যায়। তার মা বলছিল এবার মরার সময় হয়েছে। মায়া দৌড়ে বাহিরে গিয়ে তার বোনকে বলে তুমি আর মায়ের কাছাকাছি যাবে না, কিন্তু ওলেন মানছিল না। সে জোর করে তার মায়ের কাছে যায়, কিন্তু এবারে সেও ভয় পেয়ে যায়, কেননা ইতিমধ্যেই তাদের মা পুরোপুরি সবুজ রং ধারণ করে ফেলেছিল। এটা দেখে দুই বোনই খুবই ভয় পাচ্ছিল। তখন তার মাকে তারা গড়বন্দি করে দুজনেই গাড়ি নিয়ে চলে যাচ্ছিল তাদের খালা সুমার্নির কাছে, কেননা তাদের খালাই হয়তো এই সমস্যার কিছু সমাধান দিতে পারবে। আর কেউ তো বেঁচেই নেই। তারা যেতে যেতে রাত নামে। রাস্তার মধ্যে একটা বৃদ্ধা মহিলা তাদের কাছে আসে। মায়া ভাবে হয়তো এটা ভিখারি। সে টাকা দেয়, কিন্তু সেই বৃদ্ধাটা বলছিল আমার টাকা প্রয়োজন নেই রে, আমার প্রয়োজন তোদের আত্মা। এটা শুনে তারা আরো ভয় পেয়ে যায়। গাড়িটা স্টার্ট করে দেয়, কিন্তু এ কি, সেই মহিলা তো গাড়ির সাথেই বেজেছিল আর বলছিল তোদের আত্মা দরকার আমার। ভয়ঙ্কর পরিবেশ, কিন্তু হঠাৎ করেই আবার সব গায়ে। অবশেষে তারা সুমার্নির কাছে গিয়ে পৌঁছায়, সাহায্য চায়। কিন্তু সুমার্নি বলে দেখো, আমি আমার ভাইদেরকেও বাঁচাতে পারিনি, একজন অলরেডি মারা গিয়েছে। এই বিষয়টা খুবই ভয়ানক। আমার ভাই বাবানকেও আমি পাঠিয়ে দিয়েছি অনেক দূরে, যেন সে একটু বেঁচে থাকতে পারে। কিন্তু মায়ের কাছে যখন সে শুনতে পারে সুদার্সি পুরোপুরি পচে গিয়েছে, বন্ধুরা, তখন সুমার্নি বলতে শুরু করে আর ঘটনার টুইস্ট রিভিল হতে থাকে যে কেন কি সব হলো। সে বলে তোমাদের বাড়িতে যে এখন বিছানায় পড়ে রয়েছে সে তোমাদের মা নয়। তোমাদের মা তো অনেক আগেই মারা গিয়েছে। যাকে দেখতে পারছো তাকে পুরোপুরি সেই জিন কন্ট্রোল করে রেখেছে, অর্থাৎ সেটা শুধু তোমার মায়ের দেহই, ভেতরে সে অনেক আগেই মারা গিয়েছে। এই কারণেই তার শরীর পচে যাচ্ছে। সুমার্নি আরো বলতে থাকে আমরা লোভী নই, সেই বাড়ি আমরা এমনিতেই বিক্রি করতে চাইনি, বিক্রি করতে চেয়েছি এই আয়না আর এই অভিশাপের কারণে। আমার বাবা মানে তোমার নানা, সে কবিরাজি করে এই আয়নাতে এই ভয়ঙ্কর জিনকে এনেছিল, কেননা সে চাইছিল কবিরাজ হিসেবে তার নাম, খ্যাতি, যশ সব হতে। সে যা চায় তাই যেন সে করতে পারে জিন দিয়ে, আর যেটা করার জন্য সে তার দুই স্ত্রীকে জিনের কাছে উৎসর্গ করেছিল। কিন্তু দিনকে দিন যখন এটার দ্বারা ক্ষতি হচ্ছিল, তখন এটা তোমার নানা বুঝতে পারে যে সে এটা একদমই ঠিক করেনি। তখন তাই এসব বন্ধ করার জন্য তোমার নানা শয়তানের কাছে নিজেই নিজেকে বলি দেয়, যেন পরবর্তী জেনারেশন এই জিনের শিকার না হয়। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন এমন হতে পারে মায়া আর তার বাবার সাথে এমনটা কেন ঘটলো? তার উত্তরে সুমার্নি বলে যদিও এই জিনের অভিশাপকে তোমার নানা শেষ করে দিয়েছিল, কিন্তু এখানে তোমার মা একটা ভুল করে বসে।
তা হচ্ছে সুদার্সি রিচুয়াল করার মাধ্যমে আবারও এই জিনকে ডেকে আনে, কেননা সে তার রেস্টুরেন্টের ব্যবসা ভালো করতে চাইছিল, ভালো চলছিল না, যেন ভালো চলে এই কারণে সে রিচুয়াল করে জিনের কাছে কাকের রক্ত উৎসর্গ করেছিল। আর সেই কাকগুলি সে রান্না করে ঢেকিতে পিষে মানুষজনকে খেতে দিত। সেখানে প্যারানর্মাল শক্তি থাকার কারণে সবাই খুব স্বাচ্ছন্দ্যে সেটা খেত। তোমাদের রেস্টুরেন্টের নাম বাড়তে থাকে, কিন্তু জিনের চাহিদাও বাড়তে থাকে। তোমার মার কাছে জিন তার হাজবেন্ড মানে তার ইয়াদিকে উৎসর্গ করতে বলে, কিন্তু তোমার মা এটা করতে পারে না, নিজের হাজবেন্ডকে সে স্যাক্রিফাইস করতে পারে না, যার কারণে তোমার মাকেও সেটা বশ করে নেয়। আর সে প্রতিশোধের খেলায় মেতে ওঠে। আর এটা এতটাই জঘন্য খারাপ জিন যে সে আমাদের পুরো 7 জেনারেশনকে এভাবেই মারবে তার কথা না রাখার জন্য। সুমার্নি এবার বলছিল, আমি চাইলে একবার শেষ চেষ্টা করতে পারি, এটা আমাদের পরবর্তী 7 জেনারেশনের ভালোর জন্য। মায়া, তুমি যদি চেষ্টা করো তাহলেই সম্ভব। সুমার্নি মায়াকে দক্ষিণ সাগরের পরা পানি দেয় আর বলে, এই পানিটা তোমার মায়ের শরীরে পুরো ভিজে ঢালতে হবে 7 বার। যদি এটা না পারো তাহলে আর কোনো উপায়ই থাকবে না, এটা তোমাকে করতেই হবে। এরপর আমরা দেখতে পারি মায়া পানি নিয়ে বাড়িতে ফিরেছে। এদিকে সুমার্নি রিচুয়াল করতে আরম্ভ করে যেন সে মায়াকে সাহায্য করতে পারে। সে যখন একটা নারিকেল ভাঙে, সেটার ভেতর থেকে কালো রক্ত বের হচ্ছিল। সে ভয় পেয়ে যায়। আশপাশ থেকে আবারও হাসির শব্দ, উপর থেকে সেই ভয়ঙ্কর শয়তান তার উপর ঝাঁপিয়ে পড়ে। আর আমরা দূর থেকে দেখতে পাই সেই জিন সুমার্নির মাথাটা তার দেহ থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে। এদিকে মায়া তার বোনকে নিয়ে বাড়িতে ফিরে। গাড়ির ভেতরে তার বোনকে রেখে সে বাহিরে বের হওয়ার সময় তার বোনকে বলে, গাড়ির দরজা কোনোভাবেই খুলবে না, এখানে অপেক্ষা করবে আমার জন্য। সে ঘরে চলে গিয়ে সেই পানিটা তার মায়ের পুরো শরীরে ঢালতে শুরু করে। এদিকে গাড়িতে বসে থাকার সময় ওলেন দেখতে পায় গাড়ির কাছে কেউ একটা আসছে। সে দেখতে পারে এটা তো তার রনি আঙ্কেল। ছোট্ট মেয়ে দেখে খুশি হয়ে যায়, তার মনেই নেই যে তার আঙ্কেল আর বেঁচে নেই। তাকে সেটা অনেক আদর করে বুঝিয়ে গাড়ি থেকে বের করে। এদিকে গাড়ি খোলার শব্দ শুনতে পেয়ে যায় মায়া। সে জানালা দিয়ে দেখতে পারে তার বোন একা একা চলে যাচ্ছে। আর ঠিক সেই সময়ে তার পেছনে তার মা পুরোপুরি উঠে দাঁড়িয়ে উল্টো হয়ে বসে পড়ে, পাগলের মতো হাসতে শুরু করে। সেটা মায়ার উপরে আঘাত করতে আসছিল। এদিকে আমরা দেখতে পারি শয়তান রূপী আঙ্কেলের সাথে হাঁটতে হাঁটতে ওলেন তাদের স্টোর রুমের ভেতরে চলে যায় আর ওলেনকে সেই ঢেকিতে শুইয়ে দেয়। মায়া সেখানে গিয়ে দেখে তার মায়ের বিপৎস রূপে সেখানে দাঁড়িয়ে রয়েছে অভয়ব, সাথে রয়েছে তার নানার রূপে বিপৎস কেউ। তার মা সেখানে বলছিল, তোর নানার হাতে চুমু খা, নইলে এক্ষুনি তোর বোনকে পিষে ফেলবো। মায়া তার বোনকে বাঁচাতে সেটা সে করে, কিন্তু এর মধ্যেই ছোট্ট ওলেনের জ্ঞান ফিরলে এসব সে দেখে খুবই ভয় পেয়ে যায় আর উঠে পড়ে। এই সুযোগে মায়া তার মার রূপী শয়তানকে ধাক্কা মেরে সেই ঢেকিতে ফেলে দেয়। ওদিকে তার নানার বেশে শয়তান ওলেনকে ধরতে যায়। মায়া কি করবে ভেবে না পেয়ে তার মায়ের উপর ডালা দিয়ে পিষতে শুরু করে, কিন্তু তাও সেটা হেসে যাচ্ছিল। এক পর্যায়ে সে সেটাকে একদমই পিষে ফেলে। আর এটা করার ফলে তার নানার রূপী শয়তানটা উধাও হয়ে যায়। দুই বোন দৌড়ে গিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে তারা যখন এখান থেকে চলে যাবে দূরে কোথাও, তখনই তার ছোট বোন তাকে মনে করিয়ে দেয়, আপা তুমি তো সেই আয়নাটা এখনো ধ্বংসই করনি। এখন এটা শুনে সেই আয়না ধ্বংস করতে মায়া আবারও ঘরের ভেতরে যায়। সে চেষ্টা করছিল কিন্তু খুলতে পারছিল না আয়না। আয়নাতে সে দেখতে পারে তার পেছনে রয়েছে সেই ভয়ঙ্কর শয়তান, যেটা তার উপর অ্যাটাক করে আর সে অজ্ঞান হয়ে যায়। ওদিকে গাড়িতে অপেক্ষায় থাকা ওলেন দেখতে পারে কেউ একজন আসছে, কিন্তু এ কি, এটা তো সেই ভয়ঙ্কর শয়তান। সে ভীষণ ভয় পেতে থাকে। হঠাৎ সে দেখতে পারে এটা তার গাড়ির ভেতরে চলে এসেছে। সে কোনো রকমে গাড়ি থেকে বের হয়ে ঘরে দৌড়ে চলে যায়। গিয়ে দেখতে পারে তার মার রূপে তার বোনের কাছাকাছি সেই জিন শয়তান। ছোট্ট মেয়ে তার নিজের বুদ্ধিতে পাশে থাকা মোমবাতি সেটার উপর ছুঁড়ে ফেললেই সেই শয়তানটা জ্বলে পুড়ে সেখানেই শেষ হয়ে যায়। জ্ঞান ফিরলে মায়া সেই আয়না নিয়ে এই বাড়ি ত্যাগ করে। তারা চলে যায় দক্ষিণ সমুদ্রে। আর এই অভিশপ্ত আয়না সমুদ্রের অতল গহ্বরে ফেলে দেয়। তারা দীর্ঘশ্বাস নেয়, হয়তো বিপদ কাটলো বলে তারা গাড়িতেই শুয়েছিল। কিন্তু হঠাৎ করেই অদ্ভুত শব্দ শুনতে পায় ওলেন। সে গাড়ি থেকে বের হয়ে দেখতে পায় তার বোন মায়া কিছু একটা খাচ্ছে। ডাক দিতে তাকাতেই সে ভয় পেয়ে যায়, কেননা চোখ ছিল লাল, মুখে ছিল রক্ত, সে খাচ্ছিল একটা কাক। তার মানে বিপদ এখনো কাটেনি। এটা দেখিয়েই এই অসমাপ্ত ঘটনার সমাপ্তি ঘটে। বন্ধুরা, আমরা এই ঘটনাতে দেখতে পেলাম মানুষ যদি কোনো জিনকে দিয়ে পৃথিবীতে সুখে থাকতে চায় সেটা কখনো পসিবল না, কেননা তারা তো এমনিতে কারো উপকার করবে না। তাদের কাছে তাদের পাওনাটা ফিরিয়ে দিতে হবে, আর যেটা সব সময় দেয়া মানুষের পক্ষে সম্ভব না। আশা করছি বন্ধুরা ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন।
না বোঝার তেমন কিছুই নেই এখানে। তবে ঘটনাটা ছিল কিন্তু একদমই সত্য ঘটনা, যা ভাইরাল হয়েছিল টুইটারে। আর ইন্দোনেশিয়া এমন এক জায়গা যেখানে এমন ঘটনা ঘটতেই থাকে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ঘটনা, তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। অবশ্যই যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটাই আশা। ভিডিওটি একটি শেয়ার করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরো ভালো ভালো ঘটনা উপহার দিতে পারি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।